হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নীলা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটা এমন গল্প শেয়ার করতে এসেছি যেটা কোনো দিন কাউকে বলতে পারিনি, না স্বামীর কাছে, না কোনো বন্ধুর কাছে। এটা এমন একটা অধ্যায় যেটা মনে করলে আজও আমার বুকটা ধড়পড় করে ওঠে, আবার একই সাথে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করি। এটা আমার জীবনের এক গোপন অভিশাপ, যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, কিন্তু মনের গভীরে সেই সম্পর্ক আমার সবটুকু কেড়ে নিয়েছিল। আপনারা অনেকেই হয়তো এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন বা আশেপাশে এমন ঘটনা দেখেছেন। তাই বলছি, গল্পটা শোনার আগে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে সাহস যোগায় এমন ব্যক্তিগত আর স্পর্শকাতর কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আসুন শুরু করি আমার গল্প। আমার নাম নীলা। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছিল। দেখতে শুনতে বেশ ভালো ছিলাম। স্বামীর নাম আকাশ। বিয়ের পর প্রথম কয়েক বছর আমাদের সম্পর্কটা বেশ হাসিখুশি আর রঙিন ছিল। কিন্তু আকাশ ভীষণ কাজের মানুষ। ব্যবসার খাতিরে ওকে প্রায়ই বাইরে থাকতে হতো, কখনো শহরের বাইরে, কখনোটা অন্য রাজ্যে। ধীরে ধীরে আমার জীবনের রঙগুলো যেন ফিকে হতে শুরু করল। সারা দিন একা থাকা, চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন, আমার ভেতরে একটা চাপা অস্থিরতা তৈরি হচ্ছিল। আকাশ ফোন করত ঠিকই, ভালোবাসার কথাও বলতো, কিন্তু দিনের শেষে আমার এই শূন্য ঘর আর রাতের বেলা একা বিছানা, সেটা ভরাট করার ক্ষমতা কোনো ফোন কলের ছিল না। আমার ভেতরে যেন কিছু একটা শুকিয়ে যাচ্ছিল। তখন আমরা একটা নতুন ফ্ল্যাটে উঠে এসেছি। পুরনো পরিচিত কেউ নেই, সবাই নতুন। পাশের ফ্ল্যাটেই থাকতেন শুভ্র। আকাশ আর শুভ্র একই অফিসে কাজ করত, তবে শুভ্রর ডিপার্টমেন্ট ছিল আলাদা। শুভ্রর স্ত্রী সোমাও খুব ভালো মেয়ে ছিল। আমরা দুজনে মাঝে মাঝে চা খেতে খেতাম, টুকটাক গল্প করতাম। তবে সোমাও খুব একটা ফ্রি ছিল না, তার নিজের ব্যস্ততা ছিল। শুভ্র দেখতে খুব সুদর্শন ছিল না, কিন্তু ওর চোখে মুখে একটা অদ্ভুত শান্ত ভাব ছিল। কথা বলার ধরনটা খুব মিষ্টি আর ভদ্র। আকাশ যখন বাইরে থাকত, তখন মাঝে মাঝে শুভ্র এসে জিজ্ঞেস করত, ভাবি, কিছু লাগবে আপনার? কোনো সমস্যা হচ্ছে না তো? একদম ছোট ভাইয়ের মতো ব্যবহার। প্রথম প্রথম আমি একটু অস্বস্তি বোধ করতাম, কিন্তু ধীরে ধীরে ওর এই খেয়াল রাখার অভ্যাসটা আমার খুব ভালো লাগতে শুরু করল। আকাশ যখন দূরে থাকত, শুভ্রর ওই দুটো কথা যেন আমার কাছে অনেক বড় অবলম্বন ছিল। একদিন গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় পুরো ফ্ল্যাট অন্ধকার। আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই অন্ধকারে খুব ভয় পাই। আকাশ তখন হায়দ্রাবাদে। আমার সাহস হল না ওকে ফোন করে বিরক্ত করার। কিছুক্ষণ পর দরজায় খুব আলতো করে টোকা পড়ল। ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছে, হাতে একটা টর্চ। ভাবি, আমি দেখলাম আপনার ঘরে লাইট জ্বলছে না, খুব ভয় পাচ্ছেন বুঝি? ওর চোখে সহানুভূতির একটা স্পষ্ট ছাপ ছিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। শুভ্র বলল, আমি সোমাকে বলে এসেছি, আপনি ভয় পাবেন না। আমি বরং একটু বাইরে দাঁড়িয়ে থাকি, যদি কোনো দরকার হয়। সেদিন ওকে বাইরের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভেতরে যেন একটা ভরসা এলো। ও যেন আমার ওই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মনের ভেতরে একটু একটু করে ঢুকে পড়ছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু একাকিত্বের ওই মুহূর্তে শুভ্রর উপস্থিতি ছিল আমার কাছে অক্সিজেনের মতো। আকাশের অনুপস্থিতিতে শুভ্রর আসা যাওয়াটা প্রায় প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেল। কখনো হয়তো ওর স্ত্রী সোমার জন্য বানানো কোনো রান্না আমাকে দিতে আসত, আবার কখনো আমার কোনো কাজ থাকলে করে দিত। কিন্তু ধীরে ধীরে আমরা দুজনেই বুঝতে পারছিলাম, আমাদের এই সম্পর্কটা কেবল প্রতিবেশী সুলভ ছিল না। শুভ্র যখন কথা বলতো, তখন ওর চোখ দুটো অন্যরকম হতো, আমার দিকে তাকিয়ে যেন আরও গভীরে কিছু খুঁজত। আমিও ওর দিক থেকে চোখ সরাতে পারতাম না। আমাদের কথোপকথনে কোনো খারাপ শব্দ ছিল না, কিন্তু প্রতিটা বাক্যের মাঝখানে যেন একটা না বলা কথা লুকিয়ে থাকত। একদিন দুপুরে আমি কিচেনে কাজ করছিলাম। শুভ্র এলো একটা জিনিস খুঁজতে, যেটা আকাশ নাকি ওর কাছে রেখেছিল। সে জিনিসটা খুঁজে না পেয়ে সে আমার পাশেই কিচেনের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো। ভাবি, আজকাল আপনাকে কেমন যেন অন্যমনস্ক লাগে, শুভ্র খুব আলতো করে বলল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলবেন না শুভ্র, আকাশ না থাকলে সব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, অভ্যস্ত হতে পারছি না।
শুভ্র হঠাৎ খুব কাছে চলে এলো, এত কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার শরীরটা মুহূর্তের জন্য যেন অসাড় হয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে পিছনে সরে যেতে চাইলাম, কিন্তু সে সরল না। শুধু আমার কাঁধের ওপর দিয়ে কাউন্টারে রাখা একটা লবণদানি তুলে নিল। সেই সামান্য কাজটা করতে গিয়ে ওর হাতটা আমার হাতের খুব কাছ দিয়ে চলে গেল। যদিও কোনো সরাসরি স্পর্শ ছিল না, কিন্তু সেই মুহূর্তের নীরবতা আর নৈকট্য আমার শরীরে এক তীব্র উত্তেজনা সৃষ্টি করল। আমার গালে গরম রক্ত অনুভব করলাম। শুভ্র লবণদানিটা রেখে হাসল। আমি বুঝেছিলাম এইটা এখানেই আছে। তারপর খুব ধীরে ধীরে কিচেন থেকে বেরিয়ে গেল। কিন্তু ও চলে যাওয়ার পরেও ওর শরীরের গন্ধটা যেন আমার আশেপাশে তখনও ভাসছিল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ প্রতিবেশীর ব্যবহার নয়। শুভ্ররই কাছে আসাটা একটা পরিষ্কার ভুল ইশারা ছিল, আর আমি সেই ইশারাটা ইচ্ছে করেই উপেক্ষা করতে পারিনি। রাতে আমি হাজার চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। বারবার শুভ্রর শান্ত চোখ আর নিঃশ্বাসের শব্দটা মনে পড়ছিল। আমার বিবেক আমাকে বলছিল, নীলা, তুমি ভুল করছো, তুমি একজন বিবাহিতা নারী। কিন্তু আমার একাকী মনটা যেন ওই সামান্য উত্তেজনা আর মনোযোগের জন্য ব্যাকুল হয়ে উঠছিল। পরের দিন থেকে আমি যেন আরও বেশি করে শুভ্রকে এড়িয়ে চলতে শুরু করলাম। কিন্তু যত এড়াতে চাইতাম ততই যেন আমাদের দেখা হতো, করিডোরে, ছাদে বা বাজারে। যেন এই মহাবিশ্বই আমাদের দুজনকে কাছাকাছি আনার জন্য উঠে পড়ে লেগেছিল। মাসখানেক পরের কথা। আকাশের তখন লম্বা সময়ের জন্য দিল্লি ট্যুর। পুরো ফ্ল্যাটটা খাঁ খাঁ করছিল। আমার রাতে ঘুম হতো না, সারা দিন মন খারাপ করে থাকতাম। একদিন সন্ধ্যায় শুভ্র একা আমার ফ্ল্যাটে এলো, মুখে একটা ভীষণ বিষণ্ণতার ছাপ। কি হয়েছে শুভ্র, সোমা কোথায়, আমি জিজ্ঞেস করলাম। শুভ্র সোফায় বসতে বসতে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর বলবেন না ভাবি, সোমা আর আমার মধ্যে আজকাল কিছুই ঠিক নেই। সারা দিন ঝগড়া আর ভুল বোঝাবুঝি। মনে হয় যেন এই সম্পর্কটা শুধু অভ্যাসের জন্য টিকে আছে। ওর কথাগুলো শুনে আমার বুকটা যেন কেঁপে উঠল। একটা বিবাহিত মানুষ যে এমন কথা বলছে, এটা শুনে আমার ভেতরে একটা গভীর সহানুভূতি জেগে উঠল। আমি ওর পাশে গিয়ে বসলাম। আরে, এত ভেঙে পড়ছ কেন, সব ঠিক হয়ে যাবে, আমি ওর হাতে আলতো করে স্পর্শ করে বললাম। আমার স্পর্শটা ছিল কেবল সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তের পরিবেশটা অন্যরকম ছিল। শুভ্র আমার দিকে তাকালো। ওর চোখে যেন হাজারো না বলা কথা। ও খুব ধীরে আমার হাতটা ধরে ফেলল। জানেন ভাবি, আপনাদের ফ্ল্যাটে এলে বা আপনার সাথে কথা বললে আমার খুব শান্তি লাগে। আপনার মধ্যে এমন কিছু একটা আছে যেটা আমার জীবনে এখন খুব দরকার। শুভ্রর গলাটা যেন কেঁপে উঠল। ওর কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। আমার হাতটা তখনও ওর হাতের মধ্যে বন্দী, আমি সরাতে পারলাম না। আমার ভেতরে যেন এক ধরনের মাদকতা কাজ করছিল। এই মনোযোগ, এই আবেগ, এই স্বীকারোক্তি, এটাই তো আমি এতদিন ধরে আকাশের কাছে আশা করেছিলাম। কিন্তু শুভ্র, আমি ফিসফিস করে বললাম, আমরা আমরা দুজনেই তো অন্য সম্পর্কে আছি, এটা ঠিক না। শুভ্র আমার দিকে আরও কিছুটা ঝুঁকে এলো, ওর দৃষ্টি আমার ঠোঁটের দিকে। আমি জানি ভাবি, কিন্তু মন কি আর এইসব সামাজিক হিসেব বোঝে? আমাদের সম্পর্কটা তো অন্য রকম। এখানে কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটু শান্তি, একটু বোঝাপড়া, শুভ্র আবেগপূর্ণ স্বরে বলল। আসলে শুভ্র তখন আমার আবেগকে খুব সুকৌশলে ব্ল্যাকমেল করছিল। ও জানত আমি একাকী, আমি হতাশ, আমি ভালোবাসার জন্য ক্ষুধার্ত। আর ঠিক সেই সময়ে ও নিজের জীবনের দুঃখের কথা বলে আমার সহানুভূতি আদায় করে নিল, যা আমাদের এই অবৈধ সম্পর্কের বীজ বপন করল। ওর হাতটা ধীরে ধীরে আমার হাতের ওপর থেকে সরে এসে কনুইর দিকে উঠে এলো। সেই নরম হালকা স্পর্শ আমার শরীরের ভেতরে যেন আগুন ধরিয়ে দিল। মনে হচ্ছিল আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। আমার শরীরের নিয়ন্ত্রণ যেন আমার হাতে ছিল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। শুভ্রর এই নীরবতা, এই কাছাকাছি আসা, এটা একটা ভুল ইশারা ছিল, যা আমি মেনে নিয়েছিলাম। আমাদের সম্পর্কটা তখন থেকে একটা নতুন, নিষিদ্ধ বাঁক নিল। পরের কয়েকটা দিন আমাদের জন্য একটা পরীক্ষার মতো ছিল। আমরা দুজনেই এড়িয়ে চলতে চাইতাম, আবার অপেক্ষা করতাম কখন আবার দেখা হবে। রাতের বেলা যখন আকাশ ফোন করত, তখন আমি মনোযোগ দিয়ে কথা বলতাম, কিন্তু মনে মনে শুভ্রর কথাই ভাবতাম। এটা আমাকে আরও বেশি অপরাধবোধে ভোগাত। শুভ্র হয়তো আমার মতোই অস্থির ছিল।
একদিন বিকেলে সোমা তার বাপের বাড়ি গেছে। শুভ্র সেই সুযোগটা নিল। সে আমার ফ্ল্যাটে এলো একটা সিনেমা দেখার নাম করে। আমরা সোফায় বসেছিলাম। প্রথম দিকে দূরত্ব বজায় ছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকেই শুভ্র অজান্তে আমার আরও কাছে সরে এলো। কাঁধে সামান্য ছোঁয়া লাগতেই আমার মনে হলো আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জেগে উঠেছে। একটা দৃশ্যে যখন নায়ক নায়িকা আবেগে কাছাকাছি এলো, তখন আমাদের ফ্ল্যাটের নীরবতা আরও গভীর হল। আমি শুভ্রর দিকে তাকালাম। ওর চোখগুলো তখন আবেগে থামে। শুভ্র খুব ধীরে আমার দিকে হাত বাড়িয়ে দিল। প্রথমে আমার চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দিল। ওর আঙুলের স্পর্শ আমার গালে লাগল। সেই স্পর্শে আমার শরীরে এক তীব্র শিহরণ জাগল। আমি ওর দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন আমি এই মুহূর্তটাকেই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমার মনে হলো আমি যেন এক অজানা স্রোতে ভেসে যাচ্ছি। আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমার ভেতরের নারীসত্তা যেন সেই নিষিদ্ধ স্পর্শের জন্য ব্যাকুল হয়ে উঠল। আমি তখন সম্পূর্ণরূপে শুভ্রর নিয়ন্ত্রণে ছিলাম। সেই রাতে আমাদের দুজনের মধ্যে যা হল তার কোনো সামাজিক নাম নেই। সেটা ছিল কেবল একাকিত্ব আর ভুল ইশারার ফসল। সেই রাতে আমার স্বামী আকাশকে আমি আরও একবার ঠকালাম, আর একটা এমন সম্পর্কের কাছে নিজেকে সঁপে দিলাম যার পরিণতি কেবল অন্ধকার। সেই রাতের পর আমাদের সম্পর্কটা একটা গভীর চোরাবালির মতো হয়ে গেল। আমরা দুজনেই জানতাম এটা ভুল, অন্যায়, কিন্তু আমরা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সুযোগ পেলেই আমরা এক অন্য জগতে চলে যেতাম, যেখানে কেবল আমাদের দুজনের অস্তিত্ব ছিল আর বাকি পৃথিবীটা ছিল মিথ্যা। শুভ্রর স্ত্রী সোমা কিছুতেই সন্দেহ করত না, কারণ শুভ্র তার কাজে খুব স্বাভাবিক থাকত। কিন্তু আমার ভেতরে অপরাধবোধের একটা প্রচণ্ড ঝড় চলত। আকাশের ফোন এলে আমি আরও বেশি করে তার সাথে ভালো ব্যবহার করতাম, যাতে আমার অপরাধবোধ একটু হলেও কমে। কিন্তু আমার মনের ভেতরে যে ভয়ঙ্কর সত্যটা লুকিয়েছিল, সেটা আমার হাসির আড়ালে সব সময় চাপা থাকত। একদিন শুভ্র আর আমি ছাদে দাঁড়িয়েছিলাম, সন্ধ্যের সময়। আকাশ তখন ফিরে এসেছে। সোমা আর আকাশ নিচে গল্প করছিল। আমরা দুজনে এক অন্যরকম টেনশনের মধ্যে ছিলাম। শুভ্র আমার দিকে তাকিয়ে আলতো করে হাসল। এখন তো আর এভাবে দেখা হবে না নীলা। ওর কথায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর হবে না কেন, আমি জিজ্ঞেস করলাম। শুভ্র শান্তভাবে বলল, হবে, কিন্তু লুকিয়ে। জানেন, এই লুকোচুরিটাই হয়তো এই সম্পর্কটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। কারণ এর কোনো সামাজিক স্বীকৃতি নেই, এটা শুধু আমাদের দুজনের একান্ত জগৎ। শুভ্রর এই কথাগুলো আমার কাছে ব্ল্যাকমেলের মতো শোনাল। ও যেন বুঝিয়ে দিল যে এই সম্পর্কটা ও ছাড়বে না, এবং আমার এই দুর্বলতাটা ও সব সময় ব্যবহার করবে। আমি যেন একটা ফাঁদে আটকা পড়েছিলাম। ইমোশনালি আমি ওর কাছে দুর্বল ছিলাম, আর সেই দুর্বলতাই আমার কাছে ব্ল্যাকমেলের আর এক রূপ হয়ে দাঁড়াল। আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসত, কিন্তু শুভ্র আমাকে সেই মনোযোগ আর তীব্রতা দিয়েছিল যা আমার মনে এক গভীর শূন্যতা ভরাট করেছিল। কিন্তু সেই শূন্যতা পূরণ করতে গিয়ে আমি নিজের জীবনকে আরও এক গভীর অন্ধকারে ঠেলে দিলাম। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে কেবল অভ্যাসে পরিণত হল। এক সময় শুভ্র অন্য শহরে বদলি হয়ে চলে গেল। আমাদের দেখা হওয়া কমে গেল, কিন্তু সেই চাপা উত্তেজনা, সেই নিষিদ্ধ স্পর্শের স্মৃতি, সেটা আজও আমার ভেতরে জীবিত। আজও যখন রাতে শুই, তখন আকাশের পাশে শুয়েও আমার মনে পড়ে শুভ্রর সেই গভীর নিঃশ্বাস, সেই আলতো স্পর্শ আর সেই আবেগপূর্ণ স্বীকারোক্তি। আমার আর শুভ্রর সম্পর্কটা কেবল একটা ভুল ইশারা, একটা অবৈধ বাঁধন ছিল, যার কোনো সামাজিক মর্যাদা ছিল না। সেই অপরাধবোধের বোঝা আজও আমি একা বয়ে বেড়াই।